এমব্যাকমেন্ট বা বাঁধের মাধ্যমে তো পানিটা নিয়ন্ত্রণ করা হয়। তো সেটা যদি সাসপেন্ড করে দেয়, পাকিস্তানের দিকে যদি ফ্লো না করা হয়, তাহলে আপনার পানি তো ফুলতে থাকবে ভারত ভূখণ্ডে, তাহলে ভারতে বন্যা হয়ে যাবে এবং গুজরাটে বন্যা হবে, তারপরে আশপাশে ওই ইস্ট পাঞ্জাবে বন্যা হবে। আপনার মুখেই কিন্তু বললেন যে একটু একটু করে নামছে। এই একটু একটু করে নামার নাম কি আওয়ামী লীগ? একটু একটু করে নেমে হাঁটি পা পা করে এখন আওয়ামী লীগ নির্বাচন করবে? আওয়ামী লীগের নির্বাচন যারা করবে, যারা দেশে আছে, তাদের নেতৃত্ব কোথায়? তাদের নেতাকে? তাদের পয়সা কই? এইসব কথা বলে লাভ নেই। আমি একটা কথা বলি, আজকে আমি বলেই ফেলি কথাটা। আমার বলতেও খারাপ লাগছে, কিছু কিছু লোক দেখি ইউটিউব চালায় এবং আমি তাদের কারোরই নাম বলবো না, কিন্তু আমি তাদের এই বিষয় দেখে খুব অবাক হই যে বিবেক বিবেচনা রেখে কথা বলতে হয়। যে দেখুন, মোদির ইন্ডিয়া একটা ভিন্ন ইন্ডিয়া, ভিন্ন ভারত। এটা এখানে আমার সাথে মানে আমি যাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছি, দুইজন অত্যন্ত বিজ্ঞ মানুষ আমার চেয়ে অনেক ভালো বলবেন। এই মোদি শাসিত ভারতবর্ষ যে চেহারা ধারণ করেছে, ভারত আসলে এই চেহারার ছিল না। আপনি দেখেন কাশ্মীরে যে যা ঘটে, প্রায় প্রায় কাশ্মীরে আপনার অ্যাটাক হয় এবং লোক মারা যায়, এটা তো নতুন কিছু না। এটা তো শুরু হয়েছে ভারত ভাগ হওয়ার পর থেকেই। কাশ্মীর ইজ এ ডিসপিউটিং ইস্যু বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এটা তো স্বতঃসিদ্ধ। তো সুতরাং এখানে যুদ্ধ করবেন কিভাবে? অনেকেই খুব বলে থাকেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ লেগেই গেল। এটা হতে পারে, সীমিত আক্রমণ হতে পারে ফ্রন্টিয়ার লাইন গুলোতে, কিন্তু আসলে কি যুদ্ধ হবে? কারণ এই দুটো দেশেরই তো আপনার নিউক্লিয়ার পাওয়ার আছে। তৃতীয় বিশ্বের দুটো দেশের নিউক্লিয়ার পাওয়ার যে দুটো দেশের থাকে, তাদের মধ্যে যুদ্ধ হয় কি করে? একে অপরের বিরুদ্ধে সম্ভব না। আর আপনাকে একটা কথা এখানে আমি খুব ক্লিয়ার বলতে পারি যে আপনি নিউক্লিয়ার যুদ্ধ হলে বিশ্বের যে প্রভু, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। Until and unless the Lord of the world can will give the permission, the war will not be exactly started between the two third world countries having nuclear power. It is very important. আপনি সোজা কথা বলি, আমেরিকার কনসেন্ট ছাড়া কিভাবে ভারত এবং পাকিস্তান যুদ্ধ করবে? কারণ দুটো দেশের মধ্যে আণবিক শক্তি আছে। আজকে আমি দেখলাম যে ভারত একটা ড্রোন আক্রমণ করেছিল, একটা ড্রোন দিয়ে। পাকিস্তান মুহূর্তের মধ্যে ড্রোনটাকে ফেলে দিল। আপনি দেখেছেন বোধহয়, আপনি ইউটিউবে গেলে দেখবেন যে ড্রোন উড়ে যেই মাত্র ভারতের ড্রোনটি আপনার ইন্ডিয়ান বর্ডারে ঢুকলো, আর সরি পাকিস্তান বর্ডারে ঢুকলো, পাকিস্তান জেট ফাইটারে সেটাকে একদম ভূপাতিত করে ফেললো। সুতরাং এগুলো হবে না। ইতিমধ্যে দেখলাম যে এটা কতটুকু সত্যি জানি না, তুরস্ক থেকে অলরেডি একটা আপনার হারকিউলিস বিমান এসছে। হারকিউলিস বিমানের সাইজ অনেক বড় থাকে, এটার প্যাকটা অনেক বড়, সেখানে অনেক অস্ত্রশস্ত্র নাকি পাকিস্তানকে পাঠিয়েছে ইতিমধ্যেই। এই মানে এই পেহেলগামের বিষয় নিয়ে, আসলে এটা পেহেলগাম বলে ইংলিশে, আর এটাকে নর্মাল উচ্চারণে পেহেলগাঁও চন্দ্রবিন্দু দিয়ে। তো এখানে ক্রিকেটের ব্যাট যে কাঠ দিয়ে বানানো হয়, ওই অঞ্চলটাই ক্রিকেটের ব্যাটের যে কাঠ হয়, কাঠের গাছ আছে প্রচুর। এখানে খুব সুন্দর একটা বিউটিফুল আপনার টুরিস্ট স্পট। তো আমি যেটা বলছি যে সেটা নিয়ে আরব আমিরাত কথা বলছে, সৌদি আরব কথা বলছে, চায়না কথা বলছে, ইরান কথা বলছে। তো তারা বলছে, ইভেন চায়নাও বলেছে যে the conflict going on or the tension going on between the two neighboring countries, India and Pakistan, should be negotiated through diplomatic and diplomatic dialogue. এটার মধ্যে শেষ করতে বলেছে। তো সেইখানে এই খেলা তো আমরা দেখে আসছি। আর একটা জিনিস আমি বলি, আপনার ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি যেটা, এটা তো 60 সালে করা হয়েছে, 60-তে। এটা চুক্তিতে স্বাক্ষর করেছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। তো এইটা করেছে। তো সেখানে এইটার উপরে আবার সাসপেনশন করেছে। তো এটার উপরে সাসপেনশন করলে কিন্তু ভারতের লাভ হবে না, কারণ ভারতও বন্যা হয়ে যাবে। কারণ একটা গেটের মাধ্যমে মানে আপনার বাঁধের এমব্যাকমেন্ট বা বাঁধের মাধ্যমে তো পানিটা নিয়ন্ত্রণ করা হয়। তো সেটা যদি সাসপেন্ড করে দেয়, পাকিস্তানের দিকে যদি ফ্লো না করা হয়, তাহলে আপনার পানি তো ফুলতে থাকবে ভারত ভূখণ্ডে, তাহলে ভারতে বন্যা হয়ে যাবে এবং গুজরাটে বন্যা হবে, তারপরে আশপাশে ওই ইস্ট পাঞ্জাবে বন্যা হবে। স্বাভাবিক। এখানে কয়েকটা নদী আছে, তো বিয়াস আছে, শতদ্রু আছে,
তারপরে আছে ঝিলম নদী আছে, তারপরে আরো কয়েকটা 5টা নদী আছে, বিপাশা নদী আছে। তো সেগুলোর সাথে আছে সিন্ধু নদী। তো সেটা তো একটা ফাস্ট ওয়াটার বেসিন। এটাকে যদি আপনি সাসপেন্ড করে তার যে আপনারা কৃত্রিম ভাবে যে বাঁধের মাধ্যমে কন্ট্রোলিং সিস্টেম করেছেন, এটা যদি সাসপেন্ড করে দেন, অবৈজ্ঞানিক হবে তো। তো এটা ভারতও তো এটা সাফার করবে। এগুলো তো ঠিক না। এখন ভারত বাংলাদেশের সঙ্গে এগুলো করে পার পায়, পাকিস্তানের সঙ্গে পার পাবে না, কারণ পাকিস্তানের সঙ্গে আপনার চায়নার টাই খুব সাংঘাতিক। এখন ভারত মনে করে যে ভারত হলো বাংলাদেশ এবং পাকিস্তানের পানি প্রভু, তো ওয়াটার লর্ড। কিন্তু চায়নাও তো ভারতের ওয়াটার লর্ড। আপনি ব্রহ্মপুত্রের আপার সিল্ডে যদি চায়না যদি এমব্যাকমেন্ট করতেছে, তো বাদ দিচ্ছে, তখন কি হবে? তখন কি হবে? অরুণাচল ব্যারেন ভূমি হয়ে যাবে নিশ্চিত। এবং অরুণাচল তো ম্যাপে দেখিয়েছে, আপনি কি এটা জানেন কিনা জানি না। হামিদ আনসারি নামে একজন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভারতের। উনি একবার পঞ্চশীলা কনফারেন্সে জয়েন করতে বেইজিং এ গিয়েছিলেন। যাওয়ার পরে কনফারেন্স শেষ হওয়ার পরে উনাকে একটা ছবি, চায়নার ম্যাপ একটা উপহার দেওয়া হয়েছিল। ওই ম্যাপে দেখা গেল যে অরুণাচলকে দেখিয়েছে চায়নার অংশ হিসাবে, এবং হামিদ আনসারি ওইখানে মূর্ছা যাওয়ার উপক্রম। কোন রকমে এসে প্লেনে উঠে উনি দিল্লিতে নেমে তো একেবারে ঘরমাক্ত। একই কাণ্ড, অরুণাচলকে দেখিয়েছে চায়নার অংশ। তো সুতরাং আপনি আমাকে মেরে যাবেন কই? আপনার জন্য আছে লোহার মই। তো সুতরাং ভারত যদি পানি প্রভুত্ব করে, তো চায়নাও ভারতের বিরুদ্ধে পানি প্রভুত্ব করবে। আপনি জানেন না 2100 কিলোমিটার আছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। হাসিনা আপা, আপনি বিলেতে থাকলে কি হবে? আপনি নিজেও বুঝেন বাংলাদেশের গ্রাউন্ডের অবস্থা কি। এখানে আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ ভাই আছেন, আমার প্রিয় ভাই আরেকজন আছেন এখানে, আমাদের পাটোয়ারি ভাই, অত্যন্ত দক্ষ এবং মানে ফেসবুকে প্রচন্ড, মানে মিডিয়াতে প্রচন্ড নামকরা মানুষ। ওনারা কিন্তু আমার চেয়ে এগুলো ভালো জানেন। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের কি শক্তিটা আছে এই মুহূর্তে নির্বাচন করে? আচ্ছা, আওয়ামী লীগের যারা বাংলাদেশে পড়ে আছে, নিষিদ্ধ করে নাই, তারা তো একটু একটু করে মাঠে নামছে, কিন্তু ওরা দীর্ঘস্থায়ী হচ্ছে না কেন? আওয়ামী লীগ বাংলাদেশের একসময় বৃহত্তম দল। এই দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। আর আপনিই তো বললেন, আপনার মুখেই কিন্তু বললেন যে একটু একটু করে নামছে। এই একটু একটু করে নামার নাম কি আওয়ামী লীগ? একটু একটু করে নামে হাঁটি পা করে এখন আওয়ামী লীগ নির্বাচন করবে? আওয়ামী লীগের নির্বাচন যারা করবে, যারা দেশে আছে, তাদের নেতৃত্ব কোথায়? তাদের নেতাকে, তাদের পয়সা কই? যারা একান্ত ভয় পাচ্ছে তাদের তো নিষিদ্ধ করা হয়নি। আর তাছাড়া আমরা আজকে একজন অভিনেতাকে দেখলাম, উনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেন, বিভিন্ন জায়গায় দেখতাম, বিভিন্ন টক শোতে। ওনাকে আজকে মারধর করে মানে পুলিশের হাওলায় দেওয়া হয়েছে। তো এগুলো বা মানে পক্ষে বিপক্ষের প্রশ্ন হচ্ছে না হাসিনা আপা, আমি এই বিষয়টাতেই যাব না। আমি কিছুটা বাস্তববাদী মানুষ, যদিও আমি পেশায় শিক্ষক। শিক্ষকদের আবেগ থাকে, কিন্তু এই 34 বছর শিক্ষকতা করে আবেগ আমার হৃদয় থেকে উধাও হয়ে গেছে। তাই আমাকে বাস্তবতার নিরিখেই কথা বলতে হবে। আবেগের পাখা আমার কেটে গেছে অনেক আগে, আবেগের পাখির পাখা আমার কেটে গেছে বহু আগে। বাস্তবতা হলো এই যে আওয়ামী লীগ আমার মনে হয় সবচেয়ে স্মরণকালের সবচেয়ে দুরবস্থায় আছে। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে যাওয়া তো দূরের কথা, আওয়ামী লীগের যারা কর্মীরা এখানে বসবাস করছে তারা অত্যন্ত দুরবস্থায় আছে। এবং দরিদ্র শ্রেণীর যারা আওয়ামী লীগের সমর্থন করে তারা তো দুবেলা খেতেই পায় না। নির্বাচন তো আপা বহু দূরের কথা বলেন। এইসব কথা বলে লাভ নেই। আমি একটা কথা বলি, আজকে আমি বলেই ফেলি কথাটা, আমার বলতেও খারাপ লাগছে। কিছু কিছু লোক দেখি ইউটিউব চালায়, এবং আমি তাদের কারোরই নাম বলবো না, কিন্তু আমি তাদের এই বিষয় দেখে খুব অবাক হই যে বিবেক বিবেচনা রেখে কথা বলতে হয়। আজকে এক দলের পক্ষে কথা বলে, এই লোকটি দুদিন পরে ওই দলের বিরুদ্ধে কথা বলে। এটা কি? আমি শুনেছি যে তারা ইউটিউব চালায়। তারা করে কি, একটা রাজনৈতিক দলের পক্ষে এই 5-7 দিন একটা প্রচারণা চালায়, এরপরে ট্র্যাক চেঞ্জ করে পরের সপ্তাহে আরেকটা রাজনৈতিক দলের পক্ষে বলে, আবার আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বলে। এতে নাকি তাদের লাইক লাভ, তারপরে কি জানি বলে এটা, সাবস্ক্রিপশন নাকি ভিউজ বেশি হলে তারা দুটো পয়সা কামায়। কিন্তু এটা তো শেষ কথা নয়। তারা কিন্তু, তাদের মনে রাখতে হবে যে ইউটিউব একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা মিডিয়াতে কথা বলছেন। সুতরাং এরকম দায়িত্বহীন ভাবে কথা বলা তো ঠিক না, যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে
এক সপ্তাহে আমি একটা দলের পক্ষে বললাম, আবার পরের সপ্তাহে আরেকটা দলের পক্ষে, ওই যে দলটার পক্ষে কথা বললাম সেটার পেছনে আবার লেগে গেলাম। এটা ভিউ পাওয়ার জন্য? না, এগুলো কি দায়িত্ব? এখানে তাদের সন্তোষ সন্তোষ শর্মা কি কালবেলা? হ্যাঁ, মানে যে এই ইস্যুটা সাংবাদিকতার, বাংলাদেশের সাংবাদিকতার জগৎকে তো মেলা দিন হয় চিনি, বয়স এখন 60 আপ আমার। তো সুতরাং বুঝজ্ঞান হওয়ার পর থেকে তো ধরেন, বা 15 বছর থেকে যদি আমি ধরি, তাহলে 60 থেকে 15 বাদ দিলেও তো অনেক বছর। তো সেই বছরগুলোতে তো আমি বোধ শক্তি নিয়ে পৃথিবীকে দেখেছি, আমি সমাজকে দেখেছি, সাংবাদিকতা দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান তো স্পষ্ট মনে আছে। তো এইসব কালবেলা অবেলা এগুলো কথা বলে লাভ নাই। এইসব 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 সন্তোষ শর্মাকে নাম আমি হালে শুনছি, সন্তোষ শর্মার নাম আমি হালে শুনছি। আমার দায়িত্ব হলো এই যে আমি মিডিয়াতে কথা বলছি, আমি অত গুরুত্ব কাউকে দিতে চাই না, আবার কাউকে এত গুরুত্বহীন ভাবে বিবেচনা করতে চাই না। কথা বললে, মুখ থাকলেই কথা বলা যায়, কিন্তু তাই বলে কি আমি শুধু শুধুই কথা বলতে থাকবো? ন্যায্য অন্যায্য, প্রয়োজনে অপ্রয়োজনে কথার একটা মূল্য থাকবে, দাম থাকবে। আর সাংবাদিকতা, পৃথিবীতে আমি বহু সাংবাদিকদের চিনি, যেমন হাসনাইন হাইকল, একটু বলেই ফেলি, যখন মহসিন ভাই আছেন, আমার পাটোয়ারি ভাই আছেন, উনি যে আনোয়ার সাদাত যখন চুক্তি করে আসে ক্যাম্প ডেভিড ট্রিটি, তখন হাসনাইন হাইকল বলেছিলেন আনোয়ার সাদাতের সঙ্গে তুমি সম্পর্ক ছিল, ইনফর্মাল রিলেশন, বলেছিল বন্ধু চুক্তিটা করে এসছে তো, বলছে হ্যাঁ, তুমি তোমার কবরটা খুঁড়ে এসছো। ও কি বললে? হ্যাঁ তাই। এবং আপনি দেখলেন কয়েক বছর পরেই তো, 1 বছর পরেই হতো এই ক্যাম্প ডেভিড চুক্তির 1 কি 1.5 বছর পরে আপনার আপনার মানে আপনার কায়রোর প্যারেড গ্রাউন্ডে আনোয়ার সাদাতকে গুলি করে মেরে ফেললো। আমরা এই ধরনের সাংবাদিকদেরকেও চিনি, যারা একটা কথা বলতেন, ভবিষ্যৎবাণী করতেন অকাট্য, একদম মিশরের পিরামিডের মতো, এটা এদিক সেদিক হবে না। অনেক ধন্যবাদ। এখন কোন সাংবাদিক কি বললেন, এইটা আমি দেখবো কোন মানুষটা, তার ওজনটা কি, তিনি সাংবাদিকতার পেশায় কতটা দক্ষ, তিনি সাংবাদিকতার পেশায় কতটা দূরদর্শিতার প্রমাণ রেখেছেন। অন্যথায় আমি তার জন্য কথা বলে আমার মুখের কথা খরচ করব কেন? ধন্যবাদ।